আচ্ছা, ওকে। সো আই গেস স্ক্রিন দেখা যাচ্ছে সবার, রাইট? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, অ্যান্ড ইউ ক্যান অলসো হিয়ার মাই ভয়েস অলসো। সো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছিলাম নিউরাল নেটওয়ার্কের মডেলিং নিয়ে, রাইট? যে একটা নিউরাল নেটওয়ার্কের পারসেপট্রনের ভিতরে একটা সিঙ্গেল নিউরন থাকে, সেই সিঙ্গেল নিউরনের ভিতরে তিনটা পার্ট থাকে। একটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফার ফাংশন, আরেকটা পার্টকে বলতেছি আমরা অ্যাক্টিভেশন ফাংশন, যেটাকে ফাংশন অফ ভিজে দিয়ে আমরা ডিনোট করছিলাম, আর ট্রান্সফার ফাংশনকে আমরা ভিজে দিয়ে নর্মালি ডিনোট করছিলাম। ভিজের ফর্মুলাটা কি ছিল? দ্য ইনকামিং ইনপুটস, যে ইনকামিং ইনপুটসগুলো থাকবে এক্স ওয়ান থেকে শুরু করে ডাব্লিউ ওয়ান, এক্স টু, ডাব্লিউ টু এভাবে যেতে থাকবো টিল এক্স এন ডাব্লিউ এন পর্যন্ত, মাল্টিপ্লাইড ওয়েটেড সামেশনটা আমরা ভিজে আকারে লিখে ফেললাম। এরপর এটাকে আমরা একটা ফাংশন অফ অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করলাম, যে ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যদি আমার ভিজের ভ্যালুটা একটা সার্টেন থ্রেশহোল্ডের থেকে বড় হয় তাহলে ইট উইল বি প্রডিউসিং ওয়ান, আর যদি ভিজের ভ্যালু একটা সার্টেন থ্রেশহোল্ডের থেকে কম হয় তাহলে ইট উইল বি প্রডিউসিং আ জিরো। সো ইট উইল বি কনসিডার্ড অ্যাজ এ স্টেপ ফাংশন। এটাকে কি বলা হচ্ছে? স্টেপ ফাংশন বলা হচ্ছে, ঠিক আছে? সো স্টেপ ফাংশন এবং ভিজে এই দুইটা মিলে বেসিক্যালি আমাদের এই অ্যাক্টিভেশন ফাংশনের পোর্শনটা কভার আপ করে। আর আউটপুট ফাংশন যেটা ছিল, আমরা আউটপুট ফাংশন যেটাকে বলতেছিলাম, সেটা ইজ নাথিং বাট ফাংশন অফ ভিজে। সো এগুলাকে বিভিন্ন প্যারামিটার দিয়ে, ডিফারেন্ট প্যারামিটার দিয়ে এখানে বোঝানো হয়েছে। সো এ যে এটা এখানে বোঝানো হচ্ছে বাইরের কোনো একটা নিউরন বা বাইরের ইনপুট সেল, যেটাকে আমরা এক্স আই বলতেছি, সেই জায়গায় আমার আরেকটা নিউরনের থেকেও তো ইনপুট আসতে পারে, তো তখন সেটাকে এ জে দিয়ে ডিনোট করা হচ্ছে, যে যে তম ইউনিট থেকে ডেটাটা ইনকামিং হচ্ছে, যে তম নিউরন থেকে। আর এই যে আমার একটা সেগমেন্ট দেখা যাচ্ছে আইতম নিউরন, এই আইতম নিউরনটা বেসিক্যালি কি কাজ করতেছে? এই আইতম নিউরনে হচ্ছে এজের থেকে ডেটাটা ইনসার্ট হচ্ছে, ইনকামিং হচ্ছে। আচ্ছা, আর জি অফ আইএন এইটা বেসিক্যালি কাজ করতেছে কি? ফাংশন অফ ভিজে। এই ভিজে প্যারামিটারটা কোথায় কম্পিট হচ্ছে? আইএন দিয়ে। আইএন মানে হচ্ছে ইনকামিং ইনপুটসের ওয়েটেড সাম। সো ইনকামিং ইনপুটসের ওয়েটেড সামটা এই যে নিচের ফর্মুলাটা খেয়াল করি, এটার সাথে আমরা কোরিলেট করতে পারবো। এ জে কে বেসিক্যালি বলতেছি আমরা এক্স আই, এখানে জে সাবস্ক্রিপ্ট দিয়ে বোঝাচ্ছে তাই এখানে জে দিয়ে বোঝাচ্ছে। আর ওয়েটেড গ্রাফ, ওয়েট যেগুলো আছে সেগুলোর দুইটা সাবস্ক্রিপ্ট, একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু। ফ্রম আর টু আমাদের পারসেপ্ট্রনের ক্ষেত্রে আমরা সবগুলা একটা নিউরনের মধ্যে ইনসার্ট করতেছিলাম, সো আমরা ডুয়াল ইন্ডেক্সিং ইউজ করি নাই, আমরা একটা ইন্ডেক্স ইউজ করছিলাম। বাট যখন আমার মাল্টিপল নিউরনস থাকবে বা অন্য লেয়ারের নিউরনস থাকবে তখন আমার ডুয়াল সিগনেটরিটা মানে ফ্রম থেকে টু গ্রাফের এইটাকে ইউজ করতে হয়, ঠিক আছে? সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইনিশিয়ালি বোঝার একটা ফান্ডামেন্টাল থিম। আচ্ছা, সো এখানে হোয়াট আর দ্য বেসিক প্যারামিটার্স দ্যাট উই উইল নিড টু আন্ডারস্ট্যান্ড। তো প্রথমে হচ্ছে এ যেটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্টিভেশন ভ্যালু। দ্যাট মিনস যদি ওটা একটা নিউরন হয় বা ওটা যদি নর্মাল ইনপুটও হয় তার একটা ভ্যালু থাকবে, অ্যাক্টিভেশন ভ্যালু, যেটাকে আমরা আউটপুট বলতেছি। সো অ্যাক্টিভেশন ভ্যালু অফ জে ইউনিট, তো এখানে ধরা হচ্ছে ওইটা আরেকটা নিউরনের থেকে ইনপুট আসতেছে, তাহলে এটাকে জে ইউনিট হিসেবে চিন্তা করা হচ্ছে। আচ্ছা, যে ইউনিটের আউটপুট বলতেছি এ জে, তাহলে আই ইউনিটের আউটপুটটা কি হবে? এ আই। যদি কে ইউনিটের আউটপুট চিন্তা করি তাহলে এ কে, এইভাবে আমরা ডিনোট করতে পারি। ওয়েটস কিভাবে অ্যাসাইন করব? ওয়েটস অন দ্য লিঙ্ক ফ্রম ইউনিট জে টু ইউনিট আই। আমরা আগেও বলছি ওয়েট ফ্রম থেকে টুতে যাবে, তা আমি জে তম ইউনিটের থেকে আই তম ইউনিটের দিকে যাচ্ছি, সো ডাব্লিউ উইল বি জে আই। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জে তম ইউনিটের থেকে আই তম ইউনিটের দিকে ডিরেক্টেড হচ্ছে ওয়েটটা। ইনপুট আই, এটাকে বলা হচ্ছে ওয়েটেড সাম। আমরা যে ভি যে কম্পিউট করতেছি সেইটা হচ্ছে এটা ওয়েটেড সাম অফ ইনপুট
ইনপুটস টু ইউনিট আই, তার মানে যে নিউরনে ইনকামিং হচ্ছে সেই নিউরনের জন্য এই ইনপুটটা এ প্রডিউস করতেছে, এই ওয়েটেড সামটা সে প্রডিউস করতেছে। What about the activation function of AI? It will be producing the ith unit of activation function. That means function of vj, এইটা হচ্ছে বেসিক্যালি আমার AI, যেটাকে আমি বলতে পারি আমার আউটপুট অফ ith ইউনিট অলসো। আর এখানে এরা জি দ্বারা ডিনোট করতেছে, আর আমরা দেখে আসছিলাম এফ দ্বারা। এটাকে বলা হয় বেসিক্যালি অ্যাক্টিভেশন ফাংশন। এইখানে অনেক ধরনের অ্যাক্টিভেশন ফাংশনস হতে পারে, স্টেপ হতে পারে, সাইন হতে পারে, সিগময়েড, ডিফারেন্ট ফাংশনালিটি এখানে হওয়া পসিবল। সো এইখানে একটা ফিগার দেখানো হচ্ছে যে কি কি অ্যাক্টিভেশন ফাংশনস নর্মালি আমরা রিয়েল টাইমে ইউজ করতে পারি। সো এগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ডিসকাশনে করে আসছি, তাও এখানে আবার একটু রিক্যাপ করা, যে এইখানে বেসিক্যালি খেয়াল করি এখানে ইনপুট ক্যালকুলেশন, তার মানে ভিজে যে কম্পিউট করে আসলাম সেটাকে যদি আমি পাস করি, সেটা একটা থ্রেশহোল্ড থাকে টি, এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড অর টি। এই টি যখনই ক্রস করতেছে ইনপুটের ভ্যালুটা, কম্পিউটেড ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়েটেড সাম। এটা হচ্ছে আমার ওয়েটেড সাম। সো ওয়েটেড সাম যখনই আমার থ্রেশহোল্ডের ভ্যালুটাকে ক্রস করে যাচ্ছে, আমার এআই, দ্যাট মিনস আমার আউটপুট নিউরন, আউটপুট অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুটটা তখন সাথে সাথে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। সো এইটা দেখতে অনেকটা স্টেপের মতো, এই কারণে এই ফাংশনটাকে স্টেপ ফাংশন বলা হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি পাশেরটা আমরা যদি আর একটু রিক্যাপ করি, পাশেরটা হচ্ছে আমাদের সাইন ফাংশন। স্টেপে কি ছিল না, কি মিসিং ছিল, আমরা সব টি এর লেস দেন হলে আমরা ধরে নিচ্ছিলাম তা সব 0 প্রডিউস করবে। আর এইখানে আমরা ধরে নিচ্ছি যদি টি এর ভ্যালুটা 0 দিয়েই যাচ্ছে, 0 পাসিং করতেছে, তো টি এর ভ্যালু 0-র কম হইলে এরা সব নেগেটিভ ভ্যালুর দিকে যাবে, আর যখনই টিটা ক্রস করে যাবে তখন এটা পজিটিভ ভ্যালুর দিকে চলে যাবে। দিস ইজ কল্ড আ সাইন ফাংশনালিটি। এটা হচ্ছে সিগনেচার, সিগনেটরি ফাংশনালিটি ডিফাইন করে, এই কারণে সাইন ডিফাইন করতেছে পজিটিভ এবং নেগেটিভ সাইন ডিফাইন করতেছে। সো দ্যাটস ওয়াই এই অ্যাক্টিভেশন ফাংশনটাকে সাইন ফাংশন বলা হয়। এখানেও কিন্তু একটা টি আছে, যেই টিটা পয়েন্ট হচ্ছে 0-কে যখনই ক্রস করে যাচ্ছে, যেমন এই টি এর ভ্যালু বেসিক্যালি হচ্ছে 0, 0-কে যখনই ক্রস করে যাচ্ছে তখনই এআই এর ভ্যালু +1 হয়ে যাবে আর ই এর ভ্যালুটা -1 হয়ে যাবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস, দিস ইজ এ সিগময়েড ফাংশন। এটা আনাই হয় নন লিনিয়ারিটি এক্সপ্লেইন করার জন্য। নন লিনিয়ারিটি মিনস আমাদের যে গ্র্যাজুয়াল ম্যানার, যেটা রিয়েল লাইফে শার্প ব্রেকিং হয় না, সো আমাদেরকে ওইখানে নন লিনিয়ার ম্যানার আনতে হয়। নন লিনিয়ার ম্যানারের জন্য এটাকে সিগময়েড ফাংশনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো এইটা হচ্ছে স্টেপ ফাংশনের নর্মাল অ্যাক্টিভেশন ফাংশন কি ধরনের হতে পারে, এক্স এর ভ্যালুর উপর বেস করে। টি হচ্ছে থ্রেশহোল্ড, যখনই টি এক্স এর সমান বা তার থেকে বড় হয়ে যাবে তখন 1, আর নাহলে 0। সাইনের ক্ষেত্রে 0-র থেকে যদি বড় হয়ে যায় তাহলে +1, নাহলে -1। আর যদি সিগময়েড হয় তাহলে সিগময়েড ফাংশনালিটি আমরা এখানে দেখে আসছি, এটার আরও জেনেরিক রূপ আমরা জানি 1 + e⁻⁻ax। দিস ইজ মোর জেনেরিক স্ট্রাকচার অফ দি নিউরন। আর এছাড়াও আইডেন্টিটি ফাংশন বলে আছে, আইগেন ভেক্টর অথবা আইডেন্টিটি ফাংশন। আইডেন্টিটি ফাংশন সাধারণত এরকম টাইপের একটা ম্যাট্রিক্স আকারে ডিনোটেড হয়। সো আইডেন্টিটি ফাংশনও আমরা অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ইউটিলাইজ করতে পারি। ইউনিট 1 প্রোডাকশন ফাংশনকে আইডেন্টিটি ফাংশন বলা হয়ে থাকে। সাধারণত প্র্যাকটিক্যাল সেন্সে আইডেন্টিটি ফাংশন ইউজ করা হয় না। ইফ আমরা ভিজেকে টোটাল আইডেন্টিটি প্যারামিটারের মধ্যে পাস করে দেই তাহলে ওইটা বেসিক্যালি ভিজেই রিপ্রোডিউস করবে। ঠিক আছে, সো আইডেন্টিটি ফাংশন ইজ নাথিং বাট, আমরা এটাকে যদি ভিজের আইডেন্টিটি অফ ভিজে দিয়ে পাস করি তাহলে ওটা ভিজেকেই রিপ্রেজেন্ট করবে, মানে সেম জিনিসটাই আবার রিপ্রোডিউস হবে। ইয়েস, এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, একটা কাজ করতে পারেন,
আচ্ছা, so let's get back to the activation functions as well. সো আমাদের অ্যাক্টিভেশন ফাংশনে যেটা বোঝাতে চাচ্ছিলাম, মেইন প্যারামিটারটা হচ্ছে vj এর যে প্যারামিটারটা আছে আমাদের যে vj, এটাকে যদি আমরা আইডেন্টিটি ফাংশনের ভেতর দিয়েই পাস করি তাহলে ও vj কেই আবার রিটার্ন করবে, মানে ওর কোনো এরকম কোনো চেঞ্জেস পারফর্ম হবে না, যে রেজাল্টটা ছিল ওই রেজাল্টটাই চলে আসতেছে। সো এই কারণে আইডেন্টিটি ফাংশন সাধারণত অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ভালো প্যারামিটার না, বা আমরা এটাকে সাধারণত ইউজ করা হয় না, রিয়েল প্যারাডি জীবনে সাধারণত এটাকে ইউজ করা হয়। আমরা এর আগে দেখে আসছি অ্যান্ড অর এবং নট অপারেশন। অ্যান্ড অর এবং নট অপারেশন কিভাবে পারফর্ম করে ইউজিং আমাদের নর্মাল নেটওয়ার্ক, নর্মাল সিঙ্গেল পারসেপট্রন দিয়ে কিভাবে আমরা পারফর্ম করতে পারি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই পাশে অবভিয়াসলি x1 এবং x2, দিজ আর দ্য ইনপুটস, আর এখানে হচ্ছে শুধু x, যেটা আমার x বার হিসেবে রিপ্রোডিউস হবে। সো এইখানে টি হচ্ছে কিছু থ্রেশহোল্ড ভ্যালু, এখানে কিছু থ্রেশহোল্ড ভ্যালু অ্যাসাইন করা আছে, যে থ্রেশহোল্ড ভ্যালুগুলো আমাদেরকে হেল্প করবে টু আইডেন্টিফাই এই নিউরালটা, এই নিউরাল নেটওয়ার্কটা সে কি অ্যান্ড হিসেবে কাজ করতে পারে, নাকি অর হিসেবে কাজ করতে পারে, নাকি নট হিসেবে কাজ করতে পারে। সো এই নিউরনটা বেসিক্যালি অ্যান্ড হিসেবে কাজ করতেছে, আর এই নিউরনটা কাজ করতেছে অর হিসেবে, সেকেন্ড নিউরনটা, আর এই নিউরনটা কাজ করতেছে নট হিসেবে। আচ্ছা, তো অ্যান্ড অপারেশন যেটা আছে, অ্যান্ড অপারেশনের মেইন কাজটা কি? অ্যান্ড অপারেশনের মেইন কাজটা হচ্ছে আমার যখন x1 এবং x2 প্যারামিটারটা থাকবে, ইয়েস, হ্যাঁ, কোশ্চেন বলেন। হ্যাঁ, x1 এবং x2 যেটা থাকবে, এই x1 এবং x2-র যে ভ্যালুস আমরা জানি, আমরা দেখে আসছিলাম -1 হলে অ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে -1, -1 +1 হলে অ্যান্ডের ক্ষেত্রে -1, 1 -1 হলে অ্যান্ডের ক্ষেত্রে -1, যখন দুইটাই পজিটিভ 1 তখন এখানে 1 আসতেছে। সো এই যে ডিফারেন্স অফ প্যারামিটার্স, এইটা আমরা কিভাবে আসলে এই নিউরন দিয়ে আসলে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে একটা থ্রেশহোল্ড আছে t = 1.5, তাহলে আমরা নিশ্চয়ই এখানে একটা ইকুয়েশন ফর্ম হচ্ছে w1, যার ভ্যালু 1 দেওয়া আছে, এটা হচ্ছে 1, w এর ভ্যালু 1 ধরে রাখতেছি। তাহলে আমার w এর ভ্যালু যদি 1 হয় তাহলে x1 প্লাস x2, যেহেতু w2 এর ভ্যালু 1, x1 প্লাস x2 এই ভ্যালুটা যদি t, দ্যাট মিনস 1.5 এর থেকে বড় হয়ে যায়, তখনই আমরা বলতেছি ও নিউরনটা অ্যাক্টিভেট হবে। খেয়াল করেন, -1 যখনই দিলাম তখন এখানে আছে -2, এটা অবভিয়াসলি 1.5 এর থেকে ছোট, তাই এটা ট্রিগার করতেছে না বলে এটা কি হবে না, নিউরনটা এখানে, নিউরন, আমাদের যে নিউরনটা আছে, নিউরন নট ফায়ার, এটা ফায়ার করবে না। তারপরে -1 +1 এ 0 হচ্ছে, 1.5 এর থেকে স্টিল সে ছোট, যেহেতু 0 এখানে 0, 1.5 এর থেকে স্টিল ছোট, নো ফায়ার, নট ফায়ার, নিউরনটা ফায়ার করতেছে না। 1 - 1 সেম ইস্যু, 1.5 এর থেকে ছোট, নট ফায়ার। হোয়াটএভার দিস, 1 আর 1 যোগ করলে 2 আসতেছে, যেটা অবভিয়াসলি 1.5 এর থেকে বড়, দেন এখানে কি আসতেছে, ফায়ার আসতেছে, দেন ইট উইল বিগানস অ্যাট 1। নাও সেম প্যারামিটার আমরা ওয়েটস গুলাকে চেঞ্জ করতেছি না, চেঞ্জ করতেছি থ্রেশহোল্ডকে। নাও থ্রেশহোল্ডকে যখন চেঞ্জ করে দিচ্ছি, থ্রেশহোল্ডকে চেঞ্জ করে কি করলাম, থ্রেশহোল্ডকে চেঞ্জ করে 0.5 করে দিলাম। আগে ছিল 1.5, এখন কত হয়ে গেছে, থ্রেশহোল্ডকে চেঞ্জ করে কি করে দিছি, 0.5 করে দিছি। এখন আসলে কি হওয়া উচিত, এখন কি চেক করা উচিত, 0.5 এর জায়গায় আমরা যদি ইনপুট -1 দিয়ে কনসিডার করি, তাহলে এখানে কিন্তু আমার থ্রেশহোল্ড আসলে কত হইতে হবে যাকে ক্রস করতে পারবে। আমি থ্রেশহোল্ডকে যদি আমি বলি -0.5 আমি দিলাম থ্রেশহোল্ড,
থ্রেশোল্ডটাকে আমি -0.5 হিসেবে চিন্তা করলাম। তাহলে -0.5 হিসেবে যদি চিন্তা করি, তখন আমার অ্যান্ডের বদলে আমি যদি অরের রেসপেক্টে চিন্তা করি, আমি সেম ভ্যালু আমার তখন ফায়ার নো ফায়ার সেটা কীরকম ভাবে হবে। -1 -1 দিলাম, -1 দিলাম, -2 -2 কি -0.5 এর থেকে বড় না ছোট? মাইনাস যদি উভয় পক্ষে অফ করে দেই তাহলে 2 আমার -2 আসতেছে, সেটা অবভিয়াসলি -0.5 এর থেকে ছোট হবে। -0.5টা 2 এর থেকে -2 এর থেকে বড় হয়। সো আমার এইটা কি হবে না, ইগনাইট করতে পারবে না। ইগনাইট যেহেতু করতে পারবে না, তার মানে অরের ক্ষেত্রে নট ফায়ার। -1 -1 ফায়ার করতে পারলো না। -1 1 0 প্রডিউস করলো। 0 কিন্তু -0.5 এর থেকে কি বড় না ছোট? -0.5 এটার থেকে বড়, তার মানে কি করবে, ফায়ার করবে। তারপরে আবার 1 -1 এও 0 প্রডিউস করতেছে, এ 0.5 এর থেকে বা -0.5 এর থেকে বড়, -0.5 এর থেকে যেহেতু বড়, এও কি করবে, ফায়ার করবে। আর 1 আর 1 যোগ 2 অবভিয়াসলি 0.5 এর থেকে বড়, সে ফায়ার করবে। আমরা জানি অরের ক্ষেত্রে শুধুমাত্র দুইটাই যখন 0 থাকে বা নেগেটিভস থাকে তখনই নট ফায়ার, আর যে কোনো একটা অল্টারনেটিভ হলে ফায়ার করবে। সো সেই নেচারটা এ ফুলফিল করছে। তো আমরা বেসিক্যালি যে কোনো নিউরনের দুইটা জিনিস দেখে তার অপটিমাইজেশন পারফর্ম করতে পারি, তার অর বা এন্ডের রূপটা পারফর্ম করতে পারি। কীরকম? একটা হচ্ছে ওয়েটটাকে ফিক্স রেখে, আমরা যে ওয়েটস আছে সেই ওয়েটসগুলোকে ফিক্স রাখতে পারি, থ্রেশহোল্ডকে চেঞ্জ করতে পারি। তাহলে একই পারসেপ্ট্রন থ্রেশহোল্ডকে যখন চেঞ্জ করব, ওয়েটসগুলোকে ঠিক রেখে, ওয়েটসগুলোকে কনস্ট্যান্ট রাখবো। কনস্ট্যান্ট মিনস আমরা ওয়েটসগুলোকে চেঞ্জ করব না। উই উইল নট চেঞ্জ ওয়েট। তাহলে শুধু থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করতে পারি। শুধু থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে আমরা কি প্রডিউস করতে পারি? শুধু থ্রেশহোল্ডটাকে চেঞ্জ করে আমরা অ্যান্ড অর ডিফারেন্সিয়েবল পারসেপ্ট্রন বানাতে পারি। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি ওয়েটসগুলোকে চেঞ্জ করি, বা তখন আমরা কোনটা ফিক্স রাখবো, থ্রেশহোল্ডটাকে ফিক্স রেখে ওয়েটসগুলোকে আপডেট করতে পারি। টু প্রসেসেস, আইদার আমি ওয়েটস আপডেট করব অথবা আমি থ্রেশহোল্ড আপডেট করব। যে কোনো একটাকে ফিক্স রেখে আরেকটাকে চেঞ্জ করতে পারবো। এইটা একটা সার্কিট, একটা দেখানো আছে। আপনারা এটা একটু কাইন্ডলি বের করার চেষ্টা করবেন। এখানে কি কি অ্যাড করা আছে? এখানে আরেকটা ডাব্লিউ ওয়েট, মনে করেন একটা ডাব্লিউ ওয়েট 1 অ্যাসাইন করা আছে, ওটা দেখানো হয়নি। -1, এই -1টা আমাকে বেসিক্যালি কি অ্যাড করতেছে? থ্রেশহোল্ড হচ্ছে 0 0। তাহলে আমার ইকুয়েশনটাতে এখন কি আছে? আগেরগুলোতে কোনো কি ছিল না, দেয়ার ইজ নো বায়াস ইন প্রিভিয়াস। এই তিনটাতে কোনো কি নাই, বায়াস নাই। এই সার্কিটে কি আছে? বায়াস আছে। বায়াসের ভ্যালুটা কত? -1 দেওয়া আছে এবং 1.5। আমরা জানি বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে x0 w0। x0 এর ভ্যালু হচ্ছে -1, w এর ভ্যালু হচ্ছে 1.5। এখানে ফিগারে দেখা যাচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে -1.5 আমার বায়াস দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে বায়াস আর থ্রেশহোল্ডের সাথে সম্পর্কটা কি? বায়াস আর থ্রেশহোল্ডের সাথে সম্পর্কটা হচ্ছে, একটু খেয়াল করেন আগের ইকুয়েশনটা, w1 প্লাস x2 w2, এইটা কি হতে হবে? টি এর থেকে বড় বা টি এর থেকে সমান হলে আমি ওটাকে ইগনাইট বলবো। তাহলে আমি যদি এই টিটাকে এই পাশে নিয়ে আসি, x1 w1 x2 w2 minus t is greater or equal to 0,
ঠিক আছে, ইকুয়েশনটাতে মাইনাস টি এটাকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, লিখলাম x0w0, তাহলে মাইনাস টি বেসিক্যালি কি হয়ে গেল, x0w0 ইকুয়ালস টু মাইনাস টি, আর আমরা জানি x0w0 ইজ ইকুয়াল টু কি, বায়াস। তাহলে আমরা কি বলতে পারি, বায়াস ইজ নাথিং বাট অ্যান, বায়াস যদি আমরা অ্যাড করি তাহলে ওইটা হচ্ছে আসলে আমাদের কাট অফ থ্রেশহোল্ডের থেকে, আমরা যেহেতু 0 পয়েন্টটাকে আমাদের অরিজিন হিসেবে ধরতে চাচ্ছি, তাহলে আমরা থ্রেশহোল্ডের নেগেটিভ ইম্প্যাক্টটাকে বায়াস হিসেবে কনসিডার করতে পারি। একটা সিঙ্গেল পারসেপ্ট্রনের ক্ষেত্রে নেগেটিভ থ্রেশহোল্ডটাকে বায়াস হিসেবে কনসিডার করা যায়, বাট আমরা ওভারঅল ইকুয়েশনে বায়াস এবং থ্রেশহোল্ড এভাবে পোর্ট্রেট করতে পারি। যদি আমাদের শুধু 0 পয়েন্টটাকে কাট অফ পয়েন্ট হিসেবে সেট করতে হয়, তখনই আমরা থ্রেশহোল্ডটাকে বায়াস হিসেবে অমিট করতে পারি। তার মানে আপনি যেখানে বায়াস চিন্তা করবেন সেখানে থ্রেশহোল্ড চিন্তা করবেন না, যেখানে থ্রেশহোল্ড চিন্তা করবেন সেখানে বায়াস চিন্তা করবেন না। সো বায়াস এবং থ্রেশহোল্ডকে আমরা একটা আরেকটা ইনভার্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি, এইটা এখানে বেসিক্যালি দেখানো হচ্ছে। এইটুকে কারো কোনো কনফিউশন আছে কিনা সোফার বায়াস এবং থ্রেশহোল্ডের এই পিকচারটার জন্য? আমাদের ইকুয়েশন থেকে এইটা বেসিক্যালি, এই পিকচারটা আর ফার্স্ট অ্যান্ড পিকচারটা দুটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স হচ্ছে থ্রেশহোল্ডটাকে আমি যদি 0-তে শিফট ডাউন করি, আমি সেটাকে বায়াস হিসেবে অ্যাড করে দিতে পারি, ফিক্সড বায়াস হিসেবে আমি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা ইকুয়েশনটা তাহলে কিভাবে দাঁড়াবে তখন, w1 x2 w2 প্লাস x0 w0 ভ্যালু আসছে -1.5, এইটাকে গ্রেটার ইকুয়াল টু 0, যেটাকে আমরা আবার রিঅ্যারেঞ্জ করলে একটু খেয়াল করেন প্রিভিয়াস ইকুয়েশনটার মতোই 1.5 এটা পেয়ে যাচ্ছি। আমরা একটা প্রিভিয়াস ইকুয়েশনে অ্যান্ড প্রুফ করছিলাম, সেটার মতো করে পেয়ে যাচ্ছি। সো এই সার্কিট ওয়ার্কস লাইক অ্যান্ড উইথ বায়াস, ঠিক আছে, আর দিস ইজ উইদাউট bias. So আমরা AND circuit with bias and AND circuit without bias, I think we all will be comfortable with this thing. Okay, thank you. তাহলে so far আমরা এটা বুঝতে পারলাম। এখন আসি, আমরা অলরেডি জানি পারসেপ্ট্রন অ্যান্ড পারসেপ্ট্রন নেটওয়ার্কস নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন করবে না, অ্যান্ড একটা সিঙ্গেল পারসেপ্ট্রন একটা আউটপুট ইউনিট হিসেবে কনসিডার করা যাবে এবং ওই কম্পিউট করবে ওভারঅল ভ্যালু। হ্যাঁ, সো সিঙ্গেল লেয়ারের যে আমরা সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক বলতে যেটাকে বুঝি, সেটা হচ্ছে এই পারসেপ্ট্রন নেটওয়ার্ক, সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। এইটা প্রথম 50s-এর দিকে স্টাডিজ হয়। Other networks were known about, but the perceptron was the only one capable of learning. The word we need to focus more, capable of learning, and thus all research was concentrated in this area. এছাড়াও এর আগে অনেক ধরনের নিউরাল নেটওয়ার্কের মডেলস প্রপোজ করা হয়েছে, বাট কারোরই যে ক্ষমতাটা ছিল না সেটা শুধুমাত্র পারসেপ্ট্রনের আছে, সেটা হচ্ছে লার্নিং। সে নিজে থেকে লার্ন করতে পারে, তার মিস্টেকসগুলো থেকে লার্ন করতে পারে। এইটা হচ্ছে পারসেপ্ট্রনের ওয়ান অফ দি ভাইটাল কি পয়েন্ট। এই কারণেই পারসেপ্ট্রন এখনো পর্যন্ত ওয়ান অফ দি ভাইটাল রোল প্লে করতেছে ইন রিসার্চ। একটা সিঙ্গেল ওয়েট only affects one output, so we can restrict our investigations to a model as shown on the right means এই পোর্শনটাকে দেখানো হচ্ছে যে আমরা একটা চেঞ্জ, এইখানের একটা ওয়েট যদি আমি চেঞ্জ করি, এই একটা ওয়েট চেঞ্জ করলেই এই নিউরনের উপরে কি পড়বে, তার ইম্প্যাক্ট পড়বে। সো এই নিউরনের উপরে যেহেতু তার ইম্প্যাক্ট পড়বে, এবং ইম্প্যাক্ট পড়লেই সাথে সাথে সে কি হচ্ছে, ওইটার উপরে ইম্প্যাক্ট পড়ার কারণে ওর চেঞ্জ পারফর্ম করবে। সো এই কারণে বেসিক্যালি WI দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে
আমার যে ওয়েটটা আছে যে কোনো একটা ওয়েটের চেঞ্জ হইলেই সাথে সাথে ওইটার এফেক্টটা আউটপুট নিউরনে পড়বে। সিমিলার গোজ ফর দিস ওয়ান অ্যাজ ওয়েল। যে কোনো একটা ওয়েট যদি চেঞ্জ হয়, এইখানে হতে পারে, এইটা হতে পারে, মাঝের কোনো একটা ওয়েট চেঞ্জ হতে পারে, যে কোনো আউটপুট নিউরনে ওইটার ইম্প্যাক্ট পড়বে যার সাথে ও কানেক্টেড। দেন আমরা আউটপুট নিউরনের ক্ষেত্রে সিম্পল, এটা জাস্ট এক লাইনে লিখে দিয়েছে একটা স্টেপ ফাংশন। সেই স্টেপ ফাংশনের মধ্যে আমরা ইনপুট প্রসেস করে পাঠাচ্ছি। ইনপুটটা হচ্ছে WJ IJ। খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা সাবস্ক্রিপ্ট ইউজ করা হয় নাই। পার জে এর জন্য একটা IJ, মানে IJ মিনস হচ্ছে এই ইনপুটগুলো। এখানে খেয়াল করে দেখেন এগুলোকে IJ বলা হচ্ছে। এটা হচ্ছে আমার IJ, তার মানে 1 2 3 4 5 6 7 8, there is 8 I's in here and IJ, J এর ভ্যালু 1 থেকে 8 পর্যন্ত। তো সামেশন অফ I equal to 1 থেকে 8 WJ IJ, এইটাকে আমার ইন আই হিসেবে কম্পিউট করতেছে আর আউটপুট হিসেবে পাস করে দিচ্ছে কার ভিতরে, স্টেপ ফাংশনের ভিতরে ও পাস করে দিচ্ছে। স্টেপ ফাংশন মনে আছে সবার? স্টেপ ফাংশনটা কি? আমার ইনপুট আই এর ভ্যালু যদি থ্রেশহোল্ডের থেকে সমান বা বড় হয় তাহলে হবে 1, আর 0 হবে যদি এটা ছোট হয়। এটা হচ্ছে আমার স্টেপ ফাংশন, ঠিক আছে? সো এটার মধ্যে ভ্যালুটা পাস করে ও বেসিক্যালি আউটপুটটা জেনারেট করতেছে। আচ্ছা, হোয়াট ক্যান পারসেপ্ট্রন রিপ্রেজেন্ট? পারসেপ্ট্রন কি রিপ্রেজেন্ট করতে পারে? আমরা জানি অ্যান্ড এবং এক্সর, এই দুইটা জিনিস আমরা অলরেডি দেখে আসছি। পারসেপ্ট্রন অ্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারে, এক্সরকে পারে না, কারণ একটা সিঙ্গেল লাইন, এইটা হচ্ছে বেসিক্যালি একটা পারসেপ্ট্রন লাইন। পারসেপ্ট্রন লাইন যে কি করতে পারে, ডেটা সেগমেন্টকে তার ফিচারের উপর বেস করে দুইটা পার্টে সে ডিফাইন করতে পারে, ডিভাইড করতে পারে। বাট আমি এক্সরকে এই ব্ল্যাক দুইটা আলাদা করতে গেলে একটা সিঙ্গেল লাইন দিয়ে করা পসিবল না, ও পাশে একটা হোয়াইট পড়েই যাচ্ছে। সো দ্যাটস ওয়াই পারসেপ্ট্রন শুধুমাত্র পারে লিনিয়ারলি সেপারেবল ফাংশনসগুলোকে আইডেন্টিফাই করতে। যে ফাংশনস হুইচ ক্যান বি সেপারেটেড ইন দিস ওয়ে, লিনিয়ার ওয়েতে যদি সেপারেট করা যায় তাহলে তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে কে? পারসেপ্ট্রন। অনলি লিনিয়ারলি সেপারেবল ফাংশনস ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পারসেপ্ট্রন, ঠিক আছে? সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটেশন যে আমরা শুধুমাত্র তাদেরকেই ডিভাইড করতে পারবো যারা হচ্ছে লিনিয়ারলি সেপারেবল। লিনিয়ারলি সেপারেবল মানে হচ্ছে আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটা পয়েন্টগুলোকে একটা লাইন দিয়ে ডিভাইড করে দুই পাশের দুই সেগমেন্টে পাঠানো, এইটাকে বলা হচ্ছে লিনিয়ারলি সেপারেবিলিটি। এইটা একটা 3D প্লেনের ক্ষেত্রে দেখানো হচ্ছে। একটা 3 ডাইমেনশনালের ক্ষেত্রে একটা প্লেন চিন্তা করা হচ্ছে, ওই প্লেনের করসপন্ডিং কাটে আমি ডেটা পয়েন্টগুলোকে আলাদা করতে পারবো। সব ব্ল্যাকগুলোকে প্লেনের একদিকে আলাদা করতে পারছি, সব হোয়াইটগুলোকে আলাদা করতে পারছি একটা বক্সের রেসপেক্টে। তাহলে ওই জিনিসটাকে আমি যদি একটা নিউরাল নেটওয়ার্ক দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, এখানে এক্স এর ভ্যালু, এখানে ওয়াই এর ভ্যালু, এখানে জেড এর ভ্যালু, সাম ডাব্লিউজ ইনিশিয়ালাইজ করা আছে এবং থ্রেশহোল্ড দেওয়া আছে টি 1.5, তারপর মাইনাস দিয়ে দেওয়া আছে। সো এইটা আমার কি বুলিয়ান ফাংশনালিটি ডিপেন্ড করবে সেটার উপর বেস করে আমরা ফিচারটাকে ডিপেন্ড করতে পারছি, ঠিক আছে? আমরা যদি এটাকে এক্স অ্যাক্সিস বলি, এটাকে ওয়াই অ্যাক্সিস বলি, এটাকে জেড অ্যাক্সিস বলি, তাহলে 3 বুলিয়ান ভ্যালুসের উপরে বেস করে আমার বিভিন্ন পয়েন্টস এখানে জেনারেট হচ্ছে। 8টা পয়েন্ট আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8টা পয়েন্ট আছে। সো 8টা পয়েন্টের যেগুলা ব্ল্যাক সেগুলাতে 1, আর যেগুলো হোয়াইট সেগুলোকে 0 হিসেবে ডিফাইন করলে আমরা এই 8টার জন্য বুলিয়ানের জন্য একটা ফাংশনালিটি ডিফাইন করতে পারি। সেটার উপর বেস করে আমরা একটা নিউরাল নেটওয়ার্ক এরকম একটা সিঙ্গেল পারসেপ্ট্রন দিয়ে চেক করে দেখতে পারি যে এটা আদৌ সেপারেবল কিনা। সো দেয়ার ইজ আ ক্যাচ, আমরা
2 to the power 3, that means 256 functions generate করতে পারি 3 variables দিয়ে। এর মধ্যে how many functions will be can be classified আমরা বলতে পারি, বা can be identified with help of perceptron, or আমরা এটাকে আরেকটু রিফ্রেজ করতে পারি যে এরকম কয়টা ফাংশনস আছে যাকে পারসেপ্ট্রন রিপ্রেজেন্ট করতে পারে। লাইক আমরা দেখলাম লিনিয়ারলি সেপারেবল, তার মানে অ্যাকচুয়ালি আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে 256 ফাংশনসের মধ্যে হাউ মেনি ফাংশনস আর লিনিয়ারলি সেপারেবল। ঠিক আছে, সো এইটার এক্সাম্পলটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হাউ মেনি ফাংশনস আর অ্যাকচুয়ালি লিনিয়ারলি সেপারেবল। সো লিনিয়ারলি সেপারেবল যে কয়টা ফাংশনস থাকবে সেই কয়টা ফাংশনস আমরা ইজিলি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারবো, রাইট? এটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন কি আছে সোফার? এতটুক পর্যন্ত যা বললাম, এতটুক পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকার কথা না। তো linearly separability is also possible in more than 3 dimensions, but visualize করা একটু হার্ড, এবং অবভিয়াসলি 3 এর উপরে যত ডাইমেনশন বাড়তে থাকবে আমাদের ওইগুলা ফিচার ম্যাপে লিনিয়ারিটি বা লিনিয়ার সেপারেবিলিটি ভিজিবিলিটিতে আনা একটু ডিফিকাল্ট। সো আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে আমরা অ্যান্ড গেটকে লার্ন করতে চাচ্ছি, বা অ্যান্ড গেটকে পারসেপ্ট্রনকে দিয়ে শিখাইতে চাচ্ছি। ওই যে আমরা শুরুতে বলছিলাম অন্য যে কোনো নিউরাল মডেলের থেকে পারসেপ্ট্রন একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ পারসেপ্ট্রনের কি আছে, লার্নিং ক্যাপাবিলিটি আছে। তাহলে আমরা এটা কিভাবে পারফর্ম করতে পারি, একদম স্টেপ বাই স্টেপ। ফার্স্টে হচ্ছে আমাদেরকে ট্রেনিং করাইতে হবে, একটা পারসেপ্ট্রনকে ট্রেন করাইতে হবে। সো কিভাবে ট্রেন করাবো আমরা একটা পারসেপ্ট্রনকে? এটা একটা আরবিটারি উইথ বায়াস একটা নিউরন আমরা কনসিডার করলাম, উইথ বায়াস একটা নিউরন কনসিডার করতেছি থ্রেশহোল্ড t00 তে, আরবিটারি কিছু ওয়েটস অ্যাসাইন করা আছে। এখানে আমরা একটা কম্পিটিশন পারফর্ম করলাম। কম্পিটিশন পারফর্ম করার পরে i1 এবং i2 হচ্ছে আমার x আর y এর ভ্যালু, x1 আর x2 চিন্তা করতে পারি আমরা, x আর y ও চিন্তা করা যায়। সো এই দুইটার ভ্যালু, আর i3টা হচ্ছে বায়াস, সরি i1 হচ্ছে বেসিক্যালি বায়াস, মাই মিস্টেক, i2 হচ্ছে x, i3 হচ্ছে y। সো বায়াসের ভ্যালু কনস্ট্যান্ট দেওয়া আছে -1, i2 এবং i3 তার ভ্যালুগুলো দেওয়া আছে 0 0 0 1 1 0 1 1। ইজ ইট প্রডিউসিং এ কারেক্ট আউটকাম? এটা দিয়ে আমরা ট্রেন করতেছি। 1 0-তে আমি প্রডিউস করতেছি 1, 1 1-এ প্রডিউস করতেছি 0। সো এটা অবভিয়াসলি কি করে নাই, কারেক্ট অ্যান্ড গেট লার্ন করে নাই, তাই না? এটা তো কারেক্ট অ্যান্ড গেট না, কারণ কারেক্ট অ্যান্ড গেটের আউটপুট কি হওয়া উচিত 0 0 0 and 1, বাট আমার আসছে কত 0, ওকে ইটস কারেক্ট, 0 ইটস কারেক্ট, 1 এখানে আসার কথা কি 0, তার মানে দেয়ার ইজ সাম এরর। এখানে আবার 0 আসছে, এখানে আসার কথা 1, তার মানে এখানেও কি আছে, এরর আছে। সো এই ফার্স্ট সিমুলেশন যখন আমরা সামেশন কম্পিউট করে আমরা সিমুলেশন করলাম, তখন আমরা দেখলাম এইটা প্রপারলি অ্যান্ড গেট হয় নাই এখনো। যেহেতু এ প্রপারলি অ্যান্ড গেট হয় নাই, তার মানে কি কি জিনিস আপডেট করার প্রসেস আছে। আমরা ওয়েটস আপডেট করতে পারি, অথবা উই ক্যান চেঞ্জ দ্য threshold. There are two options we can have. We can either change the threshold, or we can either go for a weight update. Okay, so learning আসলে কি আমাদেরকে হেল্প করবে? লার্নিং এর অ্যালগরিদমটা খুবই সিম্পল। যতক্ষণ পর্যন্ত একটা ইপক সেটে কোনো এরর প্রডিউস হবে, নিউ টার্মস, ইপক কি জানি না, ঠিক আছে, এরর একটাই এরর কোথায় হতে পারে, ইপকের ভিতরে। তার মানে ইপক হচ্ছে একটা ট্রেনিং সেটের বাঞ্চ অফ ক্যারেক্টারিস্টিক্স, মানে কতটুক নিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা ট্রেনিং সেটকে কম্পিউট করব ইনিশিয়ালি বা ট্রেন করাবো, তাদের পুরো সেগমেন্টটাকে বলা হয় ইপক বা ব্যাচ।
তো প্রেজেন্ট নেটওয়ার্ক মানে আমাদের যে কারেন্ট নেটওয়ার্কটা ছিল সেইটা একটা একটা করে ইনপুটকে প্রসেস করে। সামেশনের এক্সাম্পলটাতে আমরা দেখলাম যে আমাদের এই একটা করে ইনপুটও প্রসেস করবে, এরপরে এইটা প্রসেস করবে, এরপরে এইটা প্রসেস করবে, তারপরে লাস্টে গিয়ে এইটা প্রসেস করবে। সো ওয়ান বাই ওয়ান সে প্রসেস করছে। সো প্রসেস করবে কোথায়? ইপোকের থেকে নেক্সট ইপোক, মানে এক ইপোকের মধ্যে যে কয়টা সেট আছে সেটাকেই সে প্রসেস করবে ওয়ান বাই ওয়ান, এরপরে সে নেক্সট ইপোকে যাবে। আচ্ছা, ইপোক মানে হচ্ছে একই সেটকে আমরা ডিফারেন্ট ভেরিয়েশনে ইপোক বলতে পারি। ফর এক্সাম্পল, epoch 1 could be 0 0 0 1 1 0 1 1, produce করবে 0, এটা produce করবে 1. What about epoch 2? Epoch 2 can be called as 1 1 0 1 1 0 0 1 0, sorry, বাকি কি আছে 1 0, that will be 0. So এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ওরিয়েন্টেশন, রাইট? আমরা এটাকে বলতে পারি আগেরটার পরেরটার হচ্ছে সিমিলার, বা এটাকে বলতে পারি পারমুটেশন। আগেরটার মানে আগের ইপোকটা পরের ইপোকটার পারমুটেশন, বা পরের ইপোকটা আগের ইপোকটার পারমুটেশন। পজিশনাল চেঞ্জেস আছে ট্রেনিং সেটের, রোগুলার পজিশনাল চেঞ্জেস আছে। সো ইপোক বলতে বেসিক্যালি পুরা ট্রেনিং সেটের এরকম আরবিটারি চেঞ্জেসগুলোকে বুঝায়, এগুলাকে ইপোকস বলা হয়। বড় বড় ট্রেনিং সেটে বড় বড় ইপোকস পারফর্ম করা হয়, বা ইপোকের সাইজ আপনি ছোটও করতে পারেন। এখানে 4টা নিয়ে আমরা করলাম, এখানে 2টা নিয়েও ইপোক বানানো যাবে, ঠিক আছে? সো ইপোক হচ্ছে বেসিক্যালি একটা নেটওয়ার্কের ট্রেনিংটাকে আটমোস্ট ভালোভাবে পারফর্ম করার জন্য তার পারমুটেশনগুলো পারফর্ম করা। সো এরর কিভাবে প্রডিউস হচ্ছে? এরর প্রডিউস হচ্ছে, খেয়াল করেন, টি মানে হচ্ছে টার্গেট, আমার টার্গেট থাকবে, আর ও মানে হচ্ছে কম্পিউটেড আউটপুট, কম্পিউটেড নিউরনস আউটপুট। সো নিউরনের যে আউটপুটটা আছে সেই আউটপুটটাকে কম্পিউট করা হচ্ছে, টার্গেটের থেকে তাকে বিয়োগ করা হচ্ছে, এই দুটোর রেজাল্টেন্ট এটাকে আমি এররে কম্পিউট করতেছি। এই এররের কাজটা কি? এররের কাজটা হচ্ছে এরর চেক করতেছে, এরর ইজ লুকিং যে আমার এরর কি 0-র থেকে ছোট বা 0-র থেকে বড় কিনা। যদি ছোট বা বড় হয়, এখানে মানে হচ্ছে ইফ এরর যদি 0 হয়, এরর যদি 0 হয় তার মানে আমার টার্গেট এবং আউটপুট কি হয়ে গেছে? মিলে গেছে। আর যদি না মিলে তাহলে হয় এরর বড় হবে, 0-র থেকে বড় হবে, অথবা 0-র থেকে ছোট হবে। সো এইটাকে একসাথে চেক করা হয়। ইফ এরর ইজ লেস দেন অর ইজ গ্রেটার দেন 0, এটা লেস অর গ্রেটার দেন একসাথে নোটেশন, তাহলে আমি কি করব? খেয়াল করেন, আমার ওয়েটটাকে আমি আপডেট করব। এই যে আপডেট করব এটাই হচ্ছে আমার লার্নিং। এই লার্নিং প্রসিডিউরটাকেই বলা হয় হেবস লার্ন। এই লার্নিং যে প্রসিডিউরটা বা অ্যালগরিদমটা, এটাকে বলা হয় হেবস লার্ন। হেবস লার্ন কি করবে? ডাব্লিউ নিউটাকে কিভাবে কাজ করাবে? সে পুরাতন যে ওয়েটটা আছে সেই পুরাতন ওয়েটের সাথে এলআর মানে হচ্ছে লার্নিং রেট, আমি আমার মডেলটাকে একটা শেখার রেট কনস্ট্যান্ট, এটা বেসিক্যালি একটা কনস্ট্যান্ট, একটা শেখার রেট আছে। আপনি খুব বেশি তাড়াতাড়িও শিখতে পারবেন না, খুব কমেও শিখতে পারবেন না। একটা রেসপেক্টফুল একটা টাইমিং এর সাথে সাধারণত 0.001 ধরা হয় লার্নিং রেট। আই যে হচ্ছে কারেন্ট যেতম ইনপুটটা আমি নিয়ে প্রসেস করতেছি, কারেন্ট ইনপুট যাকে নিয়ে আমি প্রসেস করতেছি। আর ইআরআর হচ্ছে কি আমাদের যে এররটা হলো সেই এররটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি, দ্যাট মিনস এররটাকে কমানোর চেষ্টা করতেছি। এররটা কারেন্ট ইনপুটের সাথে প্রসেস করে তার লার্নিং রেট দ্বারা কম্পিউট হয়ে পুরাতন যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে কতটুক বাড়াবো বা কমাবো সেটার উপর ডিপেন্ড করবে আমার নতুন ওয়েটটা আপডেট হবে নাকি হবে না। যদি আমার এরর 0 থাকতো তাহলে আসলে বেসিক্যালি কোনো ওয়েট আপডেটেশন হইতো না, পুরানো ওয়েট নতুন ওয়েটটা সেমই থাকতো। কিন্তু এরর প্রডিউস হয়েছে, তার মানে আমাকে কি করতে হবে? ওয়েট চেঞ্জ করতে হবে। এবং খেয়াল করে দেখেন
এই অ্যালগরিদমে কিন্তু বায়াসের কোনো আপডেট নেই। খেয়াল করে দেখেন, বায়াসের কোনো আপডেট আছে? তার মানে আমরা কি ধরে রাখছি? বায়াস কনস্ট্যান্ট ধরে আমরা, বা থ্রেশহোল্ডটাকে কনস্ট্যান্ট ধরে কি চেঞ্জ করতেছি? ওয়েটস চেঞ্জ করতেছি। ঠিক আছে? সো এইটাই হচ্ছে বেসিক্যালি পারসেপট্রনের লার্নিং প্রসিডিউর। আমরা এটাকে 1 বাই 1 এখন দেখতে পারি। জি ফাহাদ বলেন। লার্নিং রেট ইনিশিয়ালি আপনার দিয়ে 0.001 দিয়ে স্টার্ট হয়। এরপর আপনার রেট, ফর এক্সাম্পল আপনি 1000 ইটারেশন পর্যন্ত চলে গিয়েছেন, বাট আপনার এরর এটা কখনোই 0 আসতেছে না। সো তখন আপনি কি করতে পারেন? লার্নিং রেটকে আপগ্রেড করতে পারেন বা লার্নিং রেট চেঞ্জ করতে পারেন। ইনিশিয়ালি লার্নিং রেটস আর কনস্ট্যান্ট, এটা থ্রু আউট দ্য মডেল চেঞ্জ করা হয় না। ঠিক আছে? বাট ভেরিয়েবল লার্নিং রেটও ইউজ করা যেতে পারে, ভেরিয়েবল লার্নিং রেটও আছে, সেটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, তাহলে লার্নিং এর কি কি প্যারামিটার আছে সেটা আমরা আরেকটু ডিফাইন করি। অ্যাজ ইউজুয়াল, ইপক বলতে কি বোঝাচ্ছে? প্রেজেন্টেশন অফ দ্য এন্টায়ার ট্রেনিং সেট টু দ্য নিউরাল নেটওয়ার্ক। In the case of the AND function, an epoch consists of 4 sets of inputs being presented to the network. So আমরা ইপক বলতে কি বোঝায় সেটা অলরেডি আমরা জানি। ইপক হচ্ছে একটা সেট যা দিয়ে আমরা ট্রেনিংটাকে কমপ্লিট করব। ইনপুটের একটা সেট বলা হচ্ছে, যেটা মনে করেন আপনার ট্রেনিংয়ে যদি 1000টা ডেটা থাকে, 1000টা রোজ থাকে, ওইটাই আপনার একটা ইপক হবে। ওইটারই যদি আপনি অ্যানাগ্রাম করেন বা পারমুটেশন করেন, তাহলে আপনার ডিফারেন্ট ইপক প্রডিউস হবে। এরপরে বলা আছে ট্রেনিং ভ্যালু। টি দ্বারা কি বোঝাচ্ছে? ট্রেনিং ভ্যালু বা টার্গেট ভ্যালু যেটাকে আমরা বলি। when we are training a network, we not only present it with the input but also with a value that we require the network to produce. For example, if we present the network with 1 1 for the AND function, the training value will be 1. তার মানে AND এর ক্ষেত্রে যে কোনো দুই ভেরিয়েবলের ভ্যালু যদি 1 হয়, তার ট্রেনিং ভ্যালু হবে 1। যে কোনো এক ভ্যালু যদি 0 হয় বা -1 হয়, তাহলে তার ট্রেনিং ভ্যালু হবে -1 অথবা 0, ডিপেন্ডিং আপন দি ভ্যালু উই আর ইউজিং। দ্য রেড পোর্শন যেটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে অ্যালগরিদমিক পার্ট, যে অ্যালগরিদমে কি করা হচ্ছে, এরর কম্পিউট করা হচ্ছে। তো এরর বা ইআরআর, এটাকে কিভাবে কম্পিউট করা হবে? The error value is the amount by which the value output by the network differs from the training value. টি এর থেকে ডিফার করলেই সেটা এরর প্রডিউস করতেছে। এক্সাম্পল, if we are required the network to output 0 and it output a 1, তাহলে এরর হচ্ছে -1। কম্পিউট করে পাচ্ছি 1, আর আমার আসলে ট্রেনিং আউটপুট ভ্যালু হওয়ার কথা ছিল 0, তাহলে আমাদের 0 - 1, এটা আমাদের -1 প্রডিউস করে। এটা টি, এটা ও। কম্পিউটেড রেজাল্ট, এটা হচ্ছে আমাদের ট্রেনিং ভ্যালু। সো এই কারণে এররটা হচ্ছে -1 প্রডিউস করতেছে। আর যেহেতু -1 প্রডিউস করতেছে, তার মানে ইফের ভিতরে ঢুকবে এবং ওয়েট আপডেট করবে। আউটপুট নিউরন, সেটা হচ্ছে দি আউটপুট ভ্যালু অফ দ্য নিউরন। আইজে দ্বারা বোঝাচ্ছে ইনপুট বিং প্রেজেন্টেড টু দ্য নিউরন। এখন কারেন্ট যে ইনপুটটা আসছে নিউরনে, সেই ইনপুটটা, যেতম ইনপুটটা। ডাব্লিউজে মানে হচ্ছে ওয়েট ফ্রম ইনপুট নিউরন টু দ্য আউটপুট নিউরন। তার মানে ইনপুট নিউরন আমরা জানি এরকমভাবে আইজে কম্পিউট করি, আর এখানে যদি ও জে থাকে, এইটার থেকে এইটাতে ডাব্লিউ জে দিয়ে মাল্টিপ্লাই হয়ে এখানে একটা যাচ্ছে। সো এই কারেন্ট ইনপুট সেট, এখানে আই যে আমি একটা বলতেছি, এখানে বেসিক্যালি এরকম ভাবে হবে। এই 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 পুরো সেটটাকে আই জে বলা হচ্ছে। প্রত্যেকটাই কি করবে? এখান থেকে এই এরকম ওয়েটস, এখানে মনে করেন W2, এটা W1, এটা W3, W4, এটা হচ্ছে সেট অফ 4,
আই হবে আই যদি 4 হয় তাহলে 4 নাম্বারটা দিয়ে মাত্র প্রসেস হচ্ছে, তাহলে W4 এর এইটাকে আপডেট করতে হবে, W4 আপডেট হবে W4 ওল্ড প্লাস LR লার্নিং রেট মাল্টিপ্লাইড বাই I4 মাল্টিপ্লাইড বাই এরর, যে এররটা প্রডিউস করে আসতেছে। সো এই কম্পিউটেশনের পরবর্তী ফিড ফরওয়ার্ডে কত W ইউজ করা হবে সেইটা এখানে কম্পিউট করা হচ্ছে। এরপরে আছে LR মানে হচ্ছে লার্নিং রেট। লার্নিং রেট হচ্ছে আমার নেটওয়ার্কটা কত তাড়াতাড়ি এই অ্যান্ড গেটটাকে শিখে ফেলতে পারবে তার ট্রেনিং ডাটা সেট দেখে, এইটাকে বলা হচ্ছে লার্নিং রেট। সাধারণত তাড়াতাড়ি শেখার জন্য আমরা লার্নিং রেট অনেক বড় একটা ভ্যালু ধরে থাকি, তবে সাধারণত লার্নিংটাকে বড় ভ্যালু ধরলে সেটা প্রডিউস করবে ওভারফ্লো। ঠিক আছে, ওভারফ্লো হয়ে যাবে। আর একটা আছে হচ্ছে আন্ডারফ্লো। ঠিক আছে, ওভারফ্লো আর আন্ডারফ্লো এই দুইটা কনসেপ্ট আছে। ট্রেনিং যদি তাড়াতাড়ি করে ফেলি অনেক সময় আরেকটা ওভারফ্লো আর একটা নাম বলা হয় ওভারফিট, আন্ডারফিট, ওভারফিট। ওভারফিট মানে হচ্ছে সে খুব তাড়াতাড়ি অল্প ডেটা দিয়েই অনেক কিছু বুঝে ফেলতেছে, যেটা আসলে পরবর্তীতে লার্জ ডাটা সেটে গেলে বারবার ভুল রেজাল্ট কম্পিউট হচ্ছে। সো ওভারফিট আর আন্ডারফিট হচ্ছে সে আসলে ঠিকমতো বুঝেই উঠতে পারে নাই, যে মানে সে অনেক ডেটা পাওয়ার পরও সে মডেলটাকে ঠিকমতো ফিট করতে পারে নাই। সো সেই সময় হয় আন্ডারফিট, ইনফরমেশন স্কারসিটি। আর ওভারফিট হচ্ছে ইনফরমেশন অ্যাভেবিলিটি, বেশি ইনফরমেশন অ্যাভেবিলিটি কারণে ওভারফিট পারফর্ম হতে পারে। সো লার্নিং রেট এই কারণে অপটিমাল রাখা হয়, যার কারণে আমার না ওভারফিট না আন্ডারফিট কোনোটাতেই ও যাতে না পড়ে। এই কারণে আমাদের ওভারফিট আন্ডারফিটের ইকুয়েশন থেকে বের হওয়ার জন্য লার্নিং রেটটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। তাহলে একটা প্রথম ইপক রান করলাম, প্রথম ইপক রান করে সে এইরকম একটা লাইন পাইলো। এই লাইন অবভিয়াসলি এটা একটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটটাকে আমরা ক্লাসিফাই করতে চাচ্ছি। অ্যান্ড গেটের ক্লাসিফিকেশনে প্রথম ইপক রানে এই অবস্থা, তার মানে একটা ক্লাসিফাই করতে পারছি, বাকি তিনটা মিসক্লাসিফাইড, তিনটাই উল্টাপাল্টা ক্লাসিফিকেশন হয়েছে। এবং এর ফলে আমরা I1 এর পয়েন্ট কিভাবে পাইলাম, I2 এর পয়েন্ট কিভাবে পেলাম সেটা এখানে একটু দেখানো হয়েছে। আর যখন কভারেজ করবে, আমার মডেলটা যখন পুরোপুরি ট্রেনিং সেটকে লার্ন করে যাবে, তারপরে ওর ওইখানে একদিকে পজিটিভ আর এইগুলাকে সব জিরো। তার মানে লাইনটা শুরু হলো এইখান থেকে, লাইনটা এইভাবে চেঞ্জ হয়ে আসলো। অবভিয়াসলি আমরা জানি এই পোর্শনটাকে কি বলা হয়, স্লোপ, রাইট? এই স্লোপ চেঞ্জ করে 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 সে এই পজিশনে আসছে। সো এইটাকে বলা হচ্ছে কভারেজ, কনভার্জেন্স। কনভার্জেন্স বলা হয় বা কভারেজও বলতে পারেন। কনভার্জেন্স মানে হচ্ছে আমার মডেল অ্যান্ড গেটকে ফুললি লার্ন করতে পারছে। তখন এটাকে বলবো আমরা কনভার্জ করছে। কনভার্জ করে সে এই ফেজে চলে আসবে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের লার্নিং প্রসেস। সো লার্নিং নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারেন। হেভস লার্নিং তাহলে কি? আমরা যদি হেভস লার্নিং এর কথা বলি, হোয়াট ইজ দ্য হেভস লার্নিং? হেভস লার্নিং হচ্ছে ইজ নাথিং, W new is equal to W old plus LR multiplied by current input multiplied by error. So error can be rewritten as current target minus output. So এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি হেভস লার্নিং। অ্যান্ড এই লার্নিং ফ্যাসিলিটিটা পারসেপ্ট্রনের মধ্যে আছে বলেই আমাদের পারসেপ্ট্রন নেটওয়ার্ক ক্যান কনভার্জ বাই ইট সেলফ। ঠিক আছে? সো ফার এইটা থেকে কারো কোনো কনফিউশন আছে? সো ফার যা দেখালাম এইটা থেকে কারো কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন্স? Any questions so far?
কোনো কোশ্চেন্স?